ছুটির দিন। বাড়িতে একা চন্দ্রকান্ত। একতলায় বাইরের ঘরে বসে লেখাপড়া করছিলেন তিনি। চাকর বাকরেরা সব ভেতর মহলে। সাবিত্রী বাড়ি নেই। কালীঘাটের নাম করে বেরিয়েছে সে, সঙ্গে গাড়িও নেয়নি। চন্দ্রকান্ত গাড়ির কথা বলতেই সাবিত্রী বলেছিল, ঠাকুর দর্শনে আরাম করে যেতে নেই, আমি ট্রামে বাসেই যাব। সঙ্গে একজন ঝি চাকরকে নিতেও আপত্তি জানিয়েছিল। বলেছিল, রাস্তাঘাট আমার অচেনা নয়, আমি ঠিক চলে যেতে পারবো। বেলা 12টা নাগাদ বাড়ি ফিরে সাবিত্রী চন্দ্রকান্তর কথা জিজ্ঞেস করতেই চাকর বাকরেরা জানালে যে তিনি নাকি নিচের ঘরে বসে লেখাপড়া করছেন। ব্যাপারটা একটু অভিনব। ছুটির দিনে দুপুর পর্যন্ত নিচের ঘরে বসে লেখাপড়া করার অভ্যাস চন্দ্রকান্তের নেই। তবে তিনি ওখানে বসে কি করছেন? তবে কি শোবার ঘরের বদলে মদের বোতল নিয়ে সেখানে আসর জমিয়েছেন? অসম্ভব নয়। সাবিত্রীর অনুপস্থিতির সুযোগে হয়তো তিনি তাই করছেন। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সাবিত্রী ভাবতে থাকে, নিচে গিয়ে হয়তো সে দেখতে পাবে মদের ঘোরে চন্দ্রকান্ত বেহুশ হয়ে পড়ে আছেন। অপরিমিত মদ্যপানে আজকাল তার এরকম প্রায়ই ঘটে। চেষ্টা করেও সাবিত্রী তাকে এই পথ থেকে ফেরাতে পারেনি। ঘরের আধ ভেজানো দরজা খুলে ভেতরে পা বাড়াতেই চন্দ্রকান্তকে দেখতে পায় সাবিত্রী। যা ভেবেছে ঠিক তাই। মেঝে গড়াগড়ি খাচ্ছে বোতল, আর চেয়ারে বসে টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছেন চন্দ্রকান্ত। তবে তিনি বেহুশ নন, মৃত। বুকের রক্তে টেবিলের ধবধবে সাদা চাদরটা লাল হয়ে উঠেছে। স্বামীর রক্তাক্ত নিথর দেহটার দিকে কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ একটা চিৎকার করে উঠে সেখানেই লুটিয়ে পড়লেন সাবিত্রী। চমকে উঠলেন চন্দ্রকান্ত। ইজি চেয়ারে আধশোয়া অবস্থায় রয়েছেন চন্দ্রকান্ত, আর কয়েক হাত দূরে দাঁড়িয়ে বাপের দিকে আঙ্গুল তুলে চড়া গলায় প্রশ্নের পর প্রশ্ন করে চলেছে প্রবীর। প্রবীর যে কোনোদিন এমনইভাবে তার মুখের ওপর কৈফিয়ত চেয়ে বসবে তা তিনি একেবারে ধারণাই করতে পারেননি, কিন্তু ঘটছে ঠিক তাই। জবাব দিতে সেই মুহূর্তে মোটেই ইচ্ছে করছিল না চন্দ্রকান্ত। বোধহয় দেওয়ার মতো তেমন কিছু ছিলও না। কি জবাব দেবেন তিনি? ছেলে যদি বাপের মুখের সামনে দাঁড়িয়ে তার চরিত্র সম্পর্কে কৈফিয়ত দাবি করে, তাহলে বাপের পক্ষে তার জবাব দেওয়া বাস্তবিকই শক্ত, যদি না অভিযোগগুলো মিথ্যে হয়। কিন্তু চন্দ্রকান্তর বিরুদ্ধে এই অভিযোগের এক বর্ণ যে মিথ্যে নয়, সে কথা চন্দ্রকান্ত নিজে খুব ভালো করেই জানে। চন্দ্রকান্তর বিরাট লোহার ব্যবসা আছে, প্রচুর পয়সার মালিক তিনি। একটু শৌখিন প্রকৃতির মানুষ চন্দ্রকান্তর চেহারায় যতটা আভিজাত্যের ছোঁয়া ছিল না, তার চাইতে বেশি ছিল কর্মদক্ষতার ছাপ। কর্মবীর না হলেও করিতকর্মা ব্যক্তি ছিলেন তিনি। বাপের সামান্য লোহার ব্যবসাটিকে একমাত্র নিজের কর্ম নিপুণতা ও বুদ্ধির জোরে বিরাট বড় করে তুলেছিলেন। তার একমাত্র ছেলে প্রবীরকে নিজের ব্যবসায় টেনে না এনে আলাদা কাঠের ব্যবসায় লাগিয়েছিলেন। প্রবীরের কাঠের ব্যবসার অবস্থা এখন রমরমা। ছেলের অভিযোগগুলি কিছুক্ষণ ধরে স্থিরভাবে শুনে গেলেন চন্দ্রকান্ত। তারপর শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বললেন, শোনো খোকা, আমি এখনো অর্থ হয়ে পড়িনি, কিংবা বুদ্ধি ভ্রংশ হয়নি আমার। এখনো এত বড় ব্যবসা আমি চালাচ্ছি, কাজেই আমি কেমনভাবে চলবো তার উপদেশ আমাকে তোমার কাছ থেকে নিতে হবে না। আমার চাল চলনের স্বাধীনতা আমি তোমার কাছে এখনো গচ্ছিত রাখিনি, কাজেই আমাকে অহেতুক উপদেশ দিতে না এলে আমি খুশি হব। চন্দ্রকান্ত থামতেই
বলে ওঠে প্রবীর। তোমাকে উপদেশ দেওয়ার দৃষ্টতা আমার নেই বাবা, তবে ইদানিং তুমি যা শুরু করেছো তাতে আমার পক্ষে ভদ্র সমাজে মুখ দেখানো অসম্ভব হয়ে উঠেছে। বেশ, তো তাই যদি মনে করো তাহলে মুখ দেখিও না। এ তুমি কি বলছো বাবা? নিত্য নতুন বাইরের মেয়ে ছেলে এই বাড়িতে আসবে আর আমি চুপ করে তা সহ্য করব? এই পরিবেশে তোমার বৌমাকে নিয়ে আমার পক্ষে এই বাড়িতে থাকা যে অসম্ভব হয়ে উঠেছে। প্রতিবেশীরা আমাকে ছিছি করে, আত্মীয় স্বজনেরা কটাক্ষ করে। এভাবে আমরা কি করে এই বাড়িতে বাস করতে পারি বলো তো? একটু সময় চুপ করে থাকেন চন্দ্রকান্ত, তারপর জবাব দেন, বেশ, তো থেকো না এখানে। বাগবাজারের বাড়িতে বৌমাকে নিয়ে চলে যাও তুমি, আমি একাই এখানে থাকবো। আচ্ছা বাবা, মা আজ বেঁচে থাকলে কি তুমি এরকম খারাপ কাজ করতে পারতে? বাপের মুখের উপর এমন বিশ্রী শব্দটি ব্যবহার করার ইচ্ছে ছিল না প্রবীরের। হঠাৎই এটা বেরিয়ে পড়েছিল তার মুখ দিয়ে। কিন্তু কথাটা মিথ্যে নয়। চন্দ্রকান্তর চারিত্রিক শিথিলতা এমন কিছু নতুন ব্যাপার নয়। শৌখিন চরিত্রের চন্দ্রকান্ত এই ব্যাপারে বরাবরই একটু দুর্বল। মদ তিনি বরাবরই খেতেন, কিন্তু বুদ্ধিমতী প্রবীরের মার জন্যে এতকাল সেই মদের আনুষাঙ্গিক কোনো কিছুতে তেমন কিছু আসক্তি তার জন্মেনি। কিন্তু বুদ্ধিমতী সেই মহিলার মৃত্যুর পরে কিছুদিন স্তব্ধ হয়ে রইলেন চন্দ্রকান্ত। তারপরেই তার জীবনধারা চলতে শুরু করল বাঁকা পথে। আর এই ব্যাপারে তার প্রধান অবলম্বন হয়ে উঠল তারই ব্যবসার ম্যানেজার শক্তি সরকার। প্রবীরের মুখ থেকে হঠাৎ বেরিয়ে যাওয়া সেই শব্দটি যেন আগুন ধরিয়ে দিল চন্দ্রকান্তের মাথায়। হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন, শাট ইওর ননসেন্স! আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এত বড় কথা! বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার মতো ছেলের মুখ দেখতে চাই না আমি। প্রবীরের মাথায়ও তখন আগুন জ্বলছে। একটা হেস্তনেস্ত করতেই সে আজ এসেছিল বাপের কাছে। চন্দ্রকান্তর কথার জবাবে সেও তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, বেশ, আমি এখনই চলে যাচ্ছি এ বাড়ি ছেড়ে। তোমার মতো বাবার মুখ আমিও আর দেখতে চাই না। ছাড়াছাড়ি হয়ে গেল পিতা পুত্রের। সেই দিনই স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল প্রবীর। একমাত্র পুত্রকে এমনইভাবে তাড়িয়ে কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন চন্দ্রকান্ত। তারপর সেই অসময়েই নিজের খাস চাকরকে মদের সরঞ্জাম আনতে হুকুম দিয়ে ম্যানেজার শক্তি সরকারকে জরুরি তলব দিলেন। বেটে খাটো ছিপছিপে চেহারার শক্তি সরকার যখন এসে হাজির হলো, তখন চন্দ্রকান্ত আর প্রকৃতস্থ ছিলেন না। নেশায় তখন তিনি চুর। লাল ছলছলে চোখ দুটো তার ছোট হয়ে উঠেছে, ফর্সা মুখখানাও লাল। দ্বিধাগ্রস্ত শক্তি সরকার কিছুক্ষণ দাঁড়িয়ে রইল দরজার বাইরে। এই সময় তার ভেতরে প্রবেশ করা উচিত হবে কিনা তাই নিয়ে কিছুক্ষণ মনে মনে ভাবলেন। অবশেষে একসময় প্রবেশ করলেন ঘরের মধ্যে। শক্তি সরকারকে দেখেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন চন্দ্রকান্ত। চিৎকার করে বললেন, কে কে তোমাকে এই সময় এখানে আসতে হুকুম দিয়েছে? গেট আউট, গেট আউট আইসে। মালিকের এমন ধারা আচরণের সঙ্গে শক্তি সরকার মোটেই অপরিচিত নয়। সে বললে, বেশ, আমি চলে যাচ্ছি। আপনি ডেকেছিলেন বলেই এসেছিলাম। বলতে বলতে শক্তি সরকার ঘরের বাইরে যাওয়ার জন্যে পা বাড়ায়। মদের গ্লাসটা এক চুমুকে নিঃশব্দে নিঃশেষ করে চিৎকার করে ওঠেন চন্দ্রকান্ত, হোয়াট? আমার অনুমতি না নেই চলে যাচ্ছ? এত বড় স্পর্ধা তোমার? একটু মুচকি হেসে ঘুরে দাঁড়ায় শক্তি সরকার। তারপর বললেন, তাহলে আপনি যেতে বারণ করছেন? সার্টেনলি। আমার হুকুম ছাড়া এক পা নড়বে না তুমি। শক্তি সরকার পায়ে পায়ে এগিয়ে আসে চন্দ্রকান্তর কাছে। তারপর বললেন,
কেন ডেকেছিলেন বলবেন কি? এতক্ষণে নিজেকে খানিকটা সামলে নিয়েছেন চন্দ্রকান্ত। অপেক্ষাকৃত শান্ত সুরে বললেন, বউবাজারের সে মেয়েটার খোঁজে এখনই লোক পাঠাও। ওকে আজ আমার চাই। একটু আস্তে বলুন, এসব কথা কি এত জোরে বলতে হয়? ভাই, আসতে বলবো কেন? আমার বাড়িতে বসে আমি কাউকে ভয় করি? না, ভয়ের কথা হচ্ছে না। চাকর বেয়ারাদের এসব কথা জানিয়ে লাভ কি? বিশেষ করে প্রবীরবাবু শুনতে পেলে। শক্তি সরকার আর কথাটা শেষ করতে পারে না। তার আগেই বলে ওঠেন চন্দ্রকান্ত, ড্যাং ইওর প্রবীরবাবু, হি ইজ আউট। তাকে আমি তাড়িয়েছি এখান থেকে, সেই সঙ্গে বৌমাকেও। এখন আমি একা, এখানকার একমাত্র সম্রাট। কথাটা শেষ করেই অট্টহাস্যে ফেটে পড়েন চন্দ্রকান্ত। হাসতে হাসতে তার দম আটকে যাওয়ার মতো অবস্থা। সেই দিকে তাকিয়ে মনে মনে শঙ্কিত হয়ে ওঠে শক্তি সরকার। মানুষটা এবার সত্যি সত্যি মরে যাবে নাকি? দম কিন্তু আটকায় না চন্দ্রকান্ত। হাসি থামিয়ে কয়েক মুহূর্ত তিনি চুপ করে থাকেন। তারপর প্রায় স্বাভাবিক কণ্ঠে বললেন, জানো শক্তি, ছেলেটা বাড়ি থেকে চলে গেছে যাক, কিন্তু বৌমাটার জন্যে সত্যি ভারী কষ্ট হচ্ছে। মেয়েটা সত্যি ভালো ছিল হে। বলতে বলতে চন্দ্রকান্তর চোখ দুটো ছলছল করে ওঠে। জিজ্ঞেস করে শক্তি সরকার, এই জন্যই কি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, কি জন্যে বলো তো? কথার খেই হারিয়ে চন্দ্রকান্ত জিজ্ঞেস করেন। চাপা কণ্ঠে জবাব দেয় শক্তি, বউবাজারের সেই মেয়েটার জন্য। কোন মেয়েটা? শক্তি কিছু জবাব দিতে চায়, কিন্তু হঠাৎ তার আগেই চন্দ্রকান্ত বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বউবাজারে সে নিপা না দীপা, কি যেন নাম সেই মেয়েটার? আরে ছ্যা ছ্যা, ওই রকম একটা থার্ড ক্লাস মেয়ে আমার এখানে আসবে কি হে? রিমেম্বার শক্তি, আমার নজর এত ছোট নয়। সাতঘাটের জল খাওয়া মেয়ে আমার কাছে এসে বলে কুমারী, আমি যেন কচি খোকা। মাথার চুল না পাকলেও বয়সে হাফ সেঞ্চুরি পেরিয়ে গেছি আমি। আমার চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। না না শক্তি, ওই ধরনের মেয়ে আমি চাই না। আমি চাই, আমি চাই। কথাটা শেষ না করেই চন্দ্রকান্ত মদের খালি বোতলটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে অহেতুক দেখতে থাকেন। শক্তি খানিকক্ষণ তার দিকে তাকিয়ে যখন বুঝতে পারে যে চন্দ্রকান্তর তাকে বলার মতো তেমন কিছু নেই এবং এই মুহূর্তে তার একমাত্র মনোযোগ ওই বোতলের দিকে, তখন সে একসময় নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে আসে। চিরকালের খামখেয়ালি স্বভাবের মানুষ চন্দ্রকান্ত। দিন কয়েকের জন্য যেন তিনি আবার একেবারে অন্য মানুষ। নিয়মিত অফিসে আসেন, ব্যবসা দেখাশোনা করেন, কাজে গাফিলতি দেখলে কর্মচারীদের ধমকান, এমনকি ম্যানেজার শক্তি সরকারকেও কড়া কথা শোনাতে ছাড়েন না। হিসেব নিকেশে চন্দ্রকান্তর মাথা বরাবরই সাফ। হিসেবের গড়মিল কিংবা গোজামিল চট করে ধরে ফেলেন, তারপর ঝড় তোলেন সংশ্লিষ্ট কর্মচারীদের ওপর। কর্তার কম নজর হলে কর্মীদের পো বাড়ো। বিশেষ করে শক্তি সরকার বরাবরই চন্দ্রকান্তর এই ধরনের দুর্বলতার সুযোগ গ্রহণ করে নিজের আখেরের দিকে মন দিতে ভীষণভাবে অভ্যস্ত। তাই চন্দ্রকান্ত যখন ব্যবসার ব্যাপারে সিরিয়াস হয়ে ওঠেন, তখন স্বাভাবিক কারণেই একটু অস্বস্তি বোধ না করে পারে না শক্তি সরকার। একবার তার ইচ্ছে হয় বউবাজার অঞ্চল থেকে মদনদের ডেকে এনে শিবের ধ্যান ভঙ্গ করান,
কিন্তু চন্দ্রকান্তর চাল চলন দেখে ঠিক ভরসা পান না। উপযাজক হয়ে এসব ব্যাপারে এগিয়ে যাওয়ার ফল যে সাধারণত খারাপই হয়ে থাকে এ কথা সে জানে। অবশেষে আর একদিন সন্ধ্যায় শক্তি সরকারের ডাক পড়ল চন্দ্রকান্তর কাছে। মনে আশা, এবার হয়তো চন্দ্রকান্তর নির্দেশে তাকে ছুটতে হবে বউবাজার অঞ্চলে। ঘরে ঢুকতে ঢুকতে শক্তি সরকার লক্ষ্য করে যে চন্দ্রকান্ত সেদিনও একা বসে বসে মদ খাচ্ছেন। মদ খেলেও তিনি সেদিন সংযত, ধীর স্থির। হাতের গ্লাসটা নামিয়ে রেখে চন্দ্রকান্ত তাকান শক্তি সরকারের দিকে। তারপর বললেন, শোনো শক্তি, তুমি সেদিন যেন কোন মেয়েটির কথা বলেছিলে? আগে সেই বউবাজারের দীপার কথা। ওফ, নো নো, সেই 3rd ক্লাস মেয়েটির কথা বলছি না। তুমি না সেদিন একটি সুন্দরী অথচ গরিব মেয়ের কথা বলছিলে, যার নাকি পয়সা কড়ির অভাবে বিয়ে হচ্ছে না। আনন্দে বুকের হৃৎপিণ্ড হঠাৎ লাফিয়ে ওঠে শক্তি সরকারের। এই যে মেঘনা চাইতেই জল। আপনি কি সাবিত্রীর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, সাবিত্রী বটে। মেয়েটির বিয়ে হয়ে গেছে? না না, এখনো হয়নি। তাছাড়া হবেই বা কেমন করে? পয়সা কড়ি কোথায়? এরপরে চন্দ্রকান্ত যা বললেন তাতে সেই মুহূর্তে আনন্দে নাচতে ইচ্ছে করে শক্তি সরকারের। এতদিনে বুঝি তার পরিকল্পনা বাস্তবে রূপ নিতে চলেছে। চন্দ্রকান্ত বললেন, তুমি ওই সাবিত্রীর সম্পর্কে খবরাখবর নাও। আমার বয়সটা যদিও একটু বেশি, কিন্তু তাতে আর এমন কি যাবে আসবে। মেয়েটি ও তার মা বাবা যদি রাজি থাকে তাহলে তাকে আমি বিয়ে করব। না না, খারাপ কিছু মনে করো না, তাকে আমি শাস্ত্র মতেই বিয়ে করব। এমনি একা একা আর ভালো লাগছে না। কি যে বলেন আপনি! তারা তো পা বাড়িয়েই আছে। অবশ্য মেয়েটির বাপ নেই, শুধু মা আছে। আপনি সাবিত্রীকে বিয়ে করতে রাজি হলে তো ওরা বর্তে যাবে। গ্লাসে নতুন করে মদ ঢালতে গিয়েও নিজেকে সংবরণ করেন চন্দ্রকান্ত। তারপর শান্ত কণ্ঠে বললেন, ওসব কথা ছাড়ো, যা বলছি তা করো। তাদের অভিমত নাও। কনে দেখার আর দরকার নেই, তার ফটো তো দেখিয়েছ আমাকে, ওতেই আমার হবে। তারা রাজি থাকলে সামনের কোনো একটা ভালো তারিখেই আমি বিয়ে করতে রাজি। সেদিন হেঁটে বাড়ি ফিরবার পথে শক্তি সরকারের মনে হচ্ছিল সে যেন হেঁটে নয়, উড়ে চলেছে। এতই হালকা মনে হচ্ছিল নিজেকে। কথাটা শুনে পারুলবালা কিছুক্ষণ চুপ করে থাকে। সহসা কথাটাকে ঠিক বিশ্বাস করতে পারে না। অবশেষে পানের ছোপ লাগানো দাঁত বের করে খল খল করে হেসে উঠে শক্তি সরকারের গায়ে একটা ঠেলা দিয়ে বলে ওঠে, ঠাট্টা করছো নাকি? না মাসি, ঠাট্টা নয়, সত্যিই বলছি। তবে সবই নির্ভর করছে তোমার মেয়ের ওপর। আমার শর্ত মতো কাজ করতে রাজি হলে তবেই আমি এ ব্যাপারে এগোতে পারি। বাবা, বুড়োটাকে রাজি করাতে কি কম কাঠখড় পোড়াতে হয়েছে? তোমার আবার কি শর্ত? বাহ, এর মধ্যেই সব ভুলে গেলে। আমার শর্ত। কথাটা শেষ করতে পারে না শক্তি সরকার। ঘরে ঢোকে 22-23 বছরের একটি যুবতী, সাবিত্রী। সাবিত্রীকে দেখেই বলে ওঠে পারুলবালা, এই তো তুমি এসে গেছো। এবার তোমরা দুজনে বোঝাপড়া করে নাও। আমাকে আর মিছিমিছি এর মধ্যে টেনো না। কথাটা শেষ করেই পারুলবালা আর চোখে একবার মেয়ের দিকে তাকিয়েই গম্ভীর হতে চেষ্টা করে। সাবিত্রী বাস্তবিকই সুন্দরী, তবে তার সেই সৌন্দর্যের ওপর সবে 2-1 পোঁচ কালি পড়তে শুরু করেছে। সত্যি বলতে কি, এ জন্যে তার মা পারুলবালাই দায়ী। তার ইচ্ছে মেয়ে তারই পদাঙ্ক অনুসরণ করে। সাবিত্রীর ইচ্ছে কিন্তু তা নয়। মার এই ঘৃণ্য জীবনকে সে মনে প্রাণে ঘৃণা করে।
এই নিয়েই মা মেয়েতে মন কষাকষি। অবশেষে জয় হলো পারুলবালার। চোখের জলের মধ্যেই সাবিত্রীকে নামতে হলো তার মায়ের পথে। তবে সে এখনো একেবারে হাল ছাড়েনি। এখনো তার চোখের সামনে ভাসে একটি সুন্দর ছোট সংসার, একজন প্রেমময় স্বামী। এখনো সে স্বপ্ন দেখে কোনো এক রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চেপে উড়ে এসে এই রাক্ষসে পুরী থেকে উদ্ধার করে নিয়ে যাবে তাকে। এখনো হয়তো সময় আছে, বেশি দেরি হয়নি। সাবিত্রীর তখন যা মনের অবস্থা, তাতে বোধহয় একমাত্র আত্মহত্যা ছাড়া আর সব কিছুই সে করতে পারে। চন্দ্রকান্তর মতো একজন পৌরকে বিয়ে করা তো কিছুই নয়, কিন্তু মুশকিল হয়েছে ওই শক্তি সরকারের শর্ত নিয়ে। আপাত নিরীহ এই শর্তটির পেছনে যে একটা উদ্দেশ্য আছে এবং সেটা যে মোটেই সৎ নয়, সেটুকু অনায়াসেই বুঝতে পারে সাবিত্রী। তাছাড়া নিজের পরিচয়টাও গোপন রাখতে হবে চন্দ্রকান্তর কাছে। ব্যাপারটা মোটেই সহজ সাধ্য নয়। যার সঙ্গে সে ঘর করবে তার কাছে বরাবর এসব কথা গোপন রাখা সত্যিই কঠিন। কিন্তু উপায় বা কি? এছাড়া এই নরককুণ্ড থেকে মুক্তির আর কোনো পথ নেই। সে নিঃসন্দেহে সুন্দরী, কিন্তু সব কিছু জেনে শুনে তাকে বিয়ে করার মতো উদার মনের মানুষ এই জগতে একান্তই দুর্লভ। কাজেই সোজা পথে না গিয়ে বাঁকা পথে চলা ছাড়া আর তো কোনো পথ খোলা নেই তার। পুলিশ যখন এলো, তার অনেক আগেই সাবিত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে। চন্দ্রকান্তকে সামনে থেকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই মুহূর্তে সম্ভবত তিনি নিজের রাইটিং প্যাডে কিছু লিখছিলেন, হয়তো মদ খেতে খেতেই লিখছিলেন। বুকের রক্তে কাগজের একটা দিক লাল হয়ে উঠেছে। টেবিলের এক কোণে পড়ে রয়েছে খোলা কলম। কথায় আছে, বাঘে ছুলে 18 ঘা, আর পুলিশে ছুলে যে কত ঘা তা বোধহয় খোদ পুলিশও বলতে পারে না। ছুটির দিন হলেও খবর পেয়ে চন্দ্রকান্তর ব্যবসা প্রতিষ্ঠানের অনেকেই এসে হাজির হয়েছে। সকলের মুখই বিমর্ষ। তবে সেই বিমর্ষ মুখের ওপরেই ফুটে রয়েছে একটা মস্ত বড় প্রশ্ন। কে সেই হত্যাকারী? কেন সে হত্যা করল চন্দ্রকান্তকে? বাড়ির ভেতর তখন একটু সুস্থ হয়ে উঠেছে সাবিত্রী, কিন্তু সুস্থ হলেও যেন বোবা হয়ে গেছে। কারুর সঙ্গে কোনো কথা বলছে না। কথা বলছে না প্রবীরও। বাপের নৃশংস হত্যার খবর পেয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে এসে হাজির হয়েছিল সে। বাপের মৃতদেহের পাশে মাথা নিচু করে চুপ করে বসেছিল প্রবীর। চন্দ্রকান্তর ব্যবসা প্রতিষ্ঠানের একজন কর্মীর মুখে খবর শুনে শক্তি সরকারও এসে উপস্থিত হয়েছিল। স্থির হয়ে এক কোণে দাঁড়িয়ে পুলিশের কাজকর্ম দেখতে দেখতে মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছিল সে। একজন কর্মী কিছু জিজ্ঞাসা করতেই শক্তি সরকার উদাস কণ্ঠে বললে, আমার নামে পুলিশে অভিযোগ করলেও উনি যে আমার কত বড় শুভাকাঙ্ক্ষী ছিলেন তা আমি ছাড়া আর কেউ জানে না। এমন লোকের এই পরিণতি হবে ভাবতেই অবাক লাগে। বিয়ের মাস কয়েক পরে হঠাৎ একদিন চন্দ্রকান্তর বাড়িতে আবির্ভাব ঘটল তার পুত্র প্রবীরের। চন্দ্রকান্তর মনটা এখন শান্ত। স্ত্রী সাবিত্রী তার মেয়ের বয়সী হলেও তার আচার ব্যবহারে, বিশেষ করে পৌর স্বামীর প্রতি আচরণে চন্দ্রকান্তর অভিযোগ করার মতো কিছুই নেই। বেশ সহজ সরল স্বাভাবিক। কেবল একটা ব্যাপারই মাঝে মাঝে তার মনটা খুঁতখুত করে। এমন সুন্দর মুখের অধিকারিণী তার স্ত্রীর মুখে হাসি প্রায় দেখা যায় না বললেই চলে। এ নিয়ে চন্দ্রকান্ত একদিন প্রশ্নও করেছিলেন সাবিত্রীকে। একটু ম্লান হেসে জবাব দিয়েছিল সাবিত্রী, চিরকাল দুঃখে কষ্টের মধ্যেই থেকেছি বলেই হয়তো মুখের হাসি শুকিয়ে গেছে আমার। ঘরে প্রবেশ করে বাপের মুখোমুখি দাঁড়িয়ে সেই মুহূর্তে রাগে থরথর করে কাঁপছিল প্রবীর।
তীক্ষ্ণ চাপা কণ্ঠে সে বলতে থাকে, ওই মেয়ে ছেলেটাকে কোত্থেকে জোগাড় করলে জানি না, তবে তোমার প্রবৃত্তিকে বলিহারি দি বাবা। এই বয়সে এমন একটা কাজ তুমি করলে কেমন করে? নিজের মেয়ের বয়সী একটা মেয়ে ছেলেকে। কথাটা শেষ করতে পারে না প্রবীর। তার আগেই বজ্র নির্ঘোষে বলে ওঠেন চন্দ্রকান্ত, একজন মহিলার সম্পর্কে যে সম্ভ্রম নিয়ে কথা বলতে হয়, সেই জ্ঞানটুকু কি তোমার লোপ পেয়েছে? ভুলে যেও না, মেয়ে ছেলেটাকে বলে যাকে তুমি অবজ্ঞা করছো, সেই এখন তোমার মা। আমার মা? ওকে আমি আমার মা বলে মানি না। তুমি না মানলেও কিছু আসে যায় না। আইন মতো সে এখন আমার বিবাহিতা স্ত্রী। বিবাহিতা স্ত্রী? তোমার পয়সা কড়ির লোভেই যারাই তোমার কাছে আসবে তাদের প্রত্যেককেই যদি মা বলে মানতে হয়, তাহলে তো খুব বিপদ বাবা। মানা না মানা তোমার ইচ্ছে, তবে আইন মতো সে তোমার মা। আর সে আমার পয়সা কড়ির লোভে আমার কাছে এসেছে কিনা সেটা তোমার বিবেচ্য বিষয় নয়। কে বললে নয়? সেটা আলবাত আমার বিবেচ্য। আজ যদি তুমি তোমার সব কিছু তার নামে লিখে দিয়ে যাও, তাহলে কি মনে করছো আমি চুপ করে থাকব? একটু সময় চুপ করে থাকেন চন্দ্রকান্ত। তারপর বলেন, শোনো খোকা, আমার বিষয় সম্পত্তি আমি কাকে দেব সেটা আমার ইচ্ছের উপর নির্ভর করে। মনে করো না তুমি আমার ছেলে বলে সব কিছু তুমি পাবে। হ্যাঁ হ্যাঁ জানি বাবা, আর এও জানি আজ হোক কাল হোক ওই ডাইনি মেয়ে ছেলে তোমার সব কিছু তোমাকে দিয়ে নিজের নামে লিখিয়ে নেবে। একমাত্র এই জন্যই ওর আগমন। বেশ, তো আমার যদি তেমন ইচ্ছে হয় তাহলে তাই করব। না, তুমি এমন করতে পারবে না। প্রয়োজন পড়লে আমি আইনি সাহায্য নেব। আইন? আইন আমার কি করবে? আমার নিজের সব কিছু আমি যাকে খুশি তাকে দিয়ে যেতে পারি, তাতে কারোর কিছু বলার থাকতে পারে না। নিশ্চয়ই পারে। তোমার নিজের রোজগারের সব কিছু তুমি যাকে ইচ্ছে তাকে দিয়ে দিতে পারো, কিন্তু তোমার বাবা অর্থাৎ আমার দাদুর কাছ থেকে তুমি যা পেয়েছো তার উপর আমারও অধিকার আছে। সেসব তুমি তোমার খুশি মতো বিলিয়ে দিতে পারো না। দেশের আইন সে কথাই বলে। দেখো খোকা, এইসব আইনের ব্যাপার নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করতে চাই না। তবে এটা তুমি জেনে রেখো, এর এক কণাও অন্তত তুমি পাবে না। এই আমার শেষ কথা। কথাটা শেষ করেই চন্দ্রকান্ত ছেলের মুখের ওপর থেকে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকেন। কিছুক্ষণ গুম হয়ে দাঁড়িয়ে থাকে প্রবীর। রাগে উত্তেজনায় চোখ দুটো যেন জ্বলতে থাকে তার। তীক্ষ্ণ চোখে একবার তাকায় চন্দ্রকান্তর দিকে, তারপর সহসা ঘুরে দাঁড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে বলতে থাকে, নিজের পাওনা গণ্ডা কি করে আদায় করতে হয় তা আমি জানি। পিতা পুত্রের ঝগড়া বাড়ির চাকররা দরজার কাছে এসে দেখছিল, আর পাশের ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল সাবিত্রী। প্রবীর বেরিয়ে যেতেই সাবিত্রী ঘরে ঢোকে। অপলক চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে চন্দ্রকান্তর দিকে, তারপর একটু কাছে সরে এসে বলল, এমনি চেঁচামেচি করে শরীর খারাপ করে লাভ কি বলো? চন্দ্রকান্ত নিঃশব্দে সাবিত্রীর দিকে একবার তাকান, তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, আমিও দেখব ও কতখানি শক্তি ধরে। সুখ জিনিসটা যখন একটা মানসিক অবস্থা ছাড়া আর কিছু নয়, তখন সেই বিচারে সাবিত্রীকে সুখী বলাই চলে। কিন্তু সত্যি কি সুখী সাবিত্রী? নিরবিচ্ছিন্ন সুখ যাকে বলে তা কি পাচ্ছে সে? বোধহয় না। জীবনে যা সে চেয়েছিল তার চাইতে ঢের বেশি পেয়েছে সে। এত পাওনা তার কল্পনারও বাইরে ছিল। কিন্তু অতিরিক্ত পাওয়ার সেই বিস্ময়ের ঘোরটুকু কেটে যেতেই একটা হারাবার ভয় পেয়ে বসে তাকে। নিজের আসল পরিচয় গোপন করে হঠাৎ রাতারাতি সে এই সংসারের কর্ত্রী হয়ে এসে বসেছে। একথা যদি কোনো রকমে জানাজানি হয় তাহলে যে তার কি অবস্থা হবে
তা ভাবতেও শিউরে উঠে সাবিত্রী। তার উপর রয়েছে শক্তি সরকারের চাহিদাই বটে। উত্তরোত্তর সেই চাহিদা বেড়েই চলেছে। কিন্তু কোনো উপায় নেই সাবিত্রীর। বিয়ের আগে শক্তি সরকার যে শর্ত আরোপ করেছিল তা থেকে মুক্তির কোনো পথই খুঁজে পায় না সে। শর্তটা এমন কিছু নয়, শক্তি সরকারের কথা মতো চলতে হবে তাকে। অতি নিরীহ সাধারণ শর্ত। কিন্তু বিয়ের পরেই সে টের পেল যে সেই সাধারণই হয়ে উঠেছে অসাধারণ। প্রথম শক্তি সরকার তাকে উপদেশ দিত কেমন করে এই সংসারে এসে চলতে ফিরতে হবে, কথাবার্তা বলতে হবে ইত্যাদি। সাবিত্রীও এটাকে গুরুজনের উপদেশ মনে করেই খুশি মনে গ্রহণ করেছিল। কিন্তু কিছুদিনের মধ্যে সে টের পেল যে সে নিজে শক্তি সরকারের হাতের ছিপের চার ছাড়া আর কিছুই নয়। প্রথম 200 টাকা, তারপরেই এলো হাজারের প্রশ্ন। সাবিত্রী কোনোরকম আপত্তি দেখাতে চেষ্টা করলেই শক্তি সরকার বলে উঠত, দেখো সাবিত্রী, তুমি তো এখানে নতুন এসেছো। আমি তোমার স্বামীর ব্যবসার ম্যানেজার। এখানকার নারী নক্ষত্র আমি সব জানি। তোমাদের শোবার ঘরের স্টিলের আলমারির মধ্যে যে টাকা রয়েছে তার সবটাই কালো। ওই টাকাকে সাদা করা সম্ভব নয় বলেই কর্তা ওগুলো ব্যাংকে রাখেননি। তাছাড়া ওই টাকার তেমন একটা হিসেবও নেই। কাজেই তোমাকে মাঝেই আমার প্রয়োজন মতো ওখান থেকে টাকা এনে দিতে হবে। আমাকে আপনি চুরি করতে বলছেন? বিরক্তির সুরে জিজ্ঞেস করেছিল সাবিত্রী। মুখে একটু কুটিল হাসি ফুটিয়ে তুলে জবাব দিয়েছিল শক্তি সরকার, এ তো তোমার নিজের টাকা। নিজের টাকা সরানোকে চুরি বলে না। কর্তার পয়সা কড়ির উপর যাতে তোমার অধিকার জন্মে তেমন ব্যবস্থাই তো আমি করে দিয়েছি তোমাকে এখানে এনে। সাবিত্রী কোনো জবাব দেয়নি, দিতে পারেনি। সে বুঝতে পেরেছিল যে সে এখন শক্তি সরকারের হাতের পুতুল। তার ইচ্ছে মতোই তাকে চলতে হবে। আর যদি সে না চলে, তার পরিণতির কথাও সাবিত্রীর অজানা নয়। তার আসল পরিচয় প্রকাশ হয়ে পড়বে, আর সঙ্গে সঙ্গে সাবিত্রীর আশা আকাঙ্ক্ষা তাসের ঘরের মতো ভেঙে পড়বে সত্যের শক্ত জমির ওপর। এমনভাবেই সাবিত্রীর মাধ্যমে হাত বদল হতে থাকে চন্দ্রকান্তর কালো টাকা শক্তি সরকারের পকেটে। মাঝে মাঝে নিজের ওপরেই মনটা বিদ্রোহী হয়ে ওঠে সাবিত্রীর। এমনভাবে সে কি করে চলেছে? একজন পৌর ব্যক্তির বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে কেবল সে ঠকায়নি, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছে। নিজের ওপরেই ঘৃণা জন্মে তার। ইচ্ছে হয় নিজের মুখেই সব কিছু প্রকাশ করে দিয়ে শক্তি সরকারের নাক পাশ থেকে বেরিয়ে আসে, কিন্তু সাহসে কুলায় না। নিজের ভবিষ্যতের ওপর এত তাড়াতাড়ি জবনিকা টেনে দিতে ইচ্ছে হয় না। একদিন সত্যি ধৈর্যের বাঁধ ভাঙল সাবিত্রীর। সে শক্তি সরকারের মুখের ওপর স্পষ্ট বললে, আমি আর পারবো না আপনার কথা মতো চলতে। পারবো না আর পাপের বোঝা বাড়াতে। পাপ? তোমার মুখে পাপের কথা? কেন? আমি কি মানুষ নই? নিশ্চয় তুমি মানুষ। তবে পাপের মধ্যে যার জন্ম, তার আবার পাপের ভয় কি? সাপ কি কখনো নিজের বিষকে ভয় করে? শক্তি সরকারের কথায় সেই মুহূর্তে চোখ ফেটে জল গড়িয়ে পড়ে সাবিত্রীর। সে স্পষ্ট বুঝতে পারে তাকে এত সহজে রেহাই দেওয়ার মতো মানুষ শক্তি সরকার নয়। নিজেকে সামলে নিয়ে বলে ওঠে সাবিত্রী, আপনি যাই বলুন না কেন, আমি আর আপনার কথা মতো চলতে পারবো না। তুমি জানো তার ফল কি হতে পারে? জানি। আপনি আমার পরিচয় প্রকাশ করে দেবেন, এই তো? বেশ, তাই দিন। হ্যাঁ, তাই দিন।
আমি আর পারছি না এই যন্ত্রণা সহ্য করতে। বলতে বলতে চোখে আঁচল চাপা দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি উঠে যায় সাবিত্রী। সাবিত্রীর জবাবে খানিকক্ষণ গুম হয়ে বসে থেকে শক্তি সরকার অবশেষে একসময় চলে যায় সেখান থেকে। সাবিত্রী কিন্তু প্রতি মুহূর্তেই সেই ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হবার আশঙ্কা করে থাকে, যখন নাকি চন্দ্রকান্ত বাড়ি এসে সোজাসুজি তার কৈফিয়ত তলব করে বসবে। কিন্তু তার সেই আশঙ্কা সত্যে পরিণত হয় না। তবে কি শক্তি সরকার তার পরিচয় প্রকাশ করে দেয়নি? কিন্তু কেন? এমনিভাবে যে আর থাকা যায় না। অমঙ্গল যদি আসেই তবে তাড়াতাড়ি আসাই ভালো। শক্তি সরকারের লোভ এখন পর্বত প্রমাণ। সে ইতিমধ্যেই মোটা টাকা হাতিয়ে নিয়েছে সাবিত্রীর কাছ থেকে। সে ভালোই জানে সাবিত্রীর পরিচয় প্রকাশ করে দিয়ে সাবিত্রীকে বেকায়দায় ফেলতে পারলেও তাতে তার নিজের কোনো লাভ হবে না। মাঝখান থেকে স্রোতের মুখে পাথর চাপা দিয়ে চিরকালের মতো নালার মুখ বন্ধ করে দেওয়া হবে। তার চাইতে ও পথে না গিয়ে সাবিত্রীকে নরমে গরমে রাখাটাই বুদ্ধিমানের কাজ। তাতে অন্তত ভবিষ্যতে নালা দিয়ে চুইয়ে চুইয়ে ফোঁটা ফোঁটা জল গড়ালেও গড়াতে পারে। সাবিত্রীর মাধ্যমে আমদানি আপাতত বন্ধ, কিন্তু তাই বলে চুপ করে থাকা চলে কেমন করে? কাজেই এবার অন্য পথ ধরতে মনস্থ করলে শক্তি সরকার। চন্দ্রকান্তর ব্যবসার ম্যানেজার সে, কাজেই তার কিছু ক্ষমতা থাকা স্বাভাবিক। সেই ক্ষমতার বলেই বেচা কেনার ক্যাশ থেকে কিছু কিছু করে সরাতে আরম্ভ করলে শক্তি সরকার। ব্যবসা ভালোই চলছে চন্দ্রকান্তর। তার ওপর বিয়ের পর থেকে তার মনে এই ধারণাটাই একটু একটু করে শেকড় গড়াতে শুরু করলো যে ম্যানেজার শক্তি সরকারই তার একান্ত শুভানুধায়ী। তার প্রচেষ্টাতেই সাবিত্রী এসেছে তার ঘরে। তাই শক্তিকে একটু বেশি পরিমাণেই বিশ্বাস করতে শুরু করলেন তিনি। তাছাড়া একটা অবলম্বন হাতছাড়া হয়ে গেলে আর একটা অবলম্বনের জন্যে মানুষের প্রাণ ব্যস্ত হয়ে ওঠে। এটাই সংসারের নিয়ম। পাপকে চিরকাল চাপা দিয়ে রাখা যায় না। একদিন না একদিন তার প্রকাশ ঘটবেই। প্রকৃত অবস্থায় চন্দ্রকান্ত খুবই কর্মঠ। তার চোখকে ফাঁকি দেওয়া বাস্তবিকই শক্ত। কাজেই একটু একটু করে শক্তি সরকারের আসল রূপ প্রকাশ হতে আরম্ভ করল চন্দ্রকান্তর সামনে। প্রথম প্রথম এটাকে ঠিক গ্রাহ্য করতেন না চন্দ্রকান্ত, কিন্তু অচিরেই তিনি টের পেলেন যে গ্রাহ্য না করে উপায় নেই। তাই একদিন তিনি স্পষ্টই তাকে বললেন, শোনো শক্তি, আমার মনে হচ্ছে হিসেবে গরমিল করার ছিদ্রপথে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। না, ওসব কিছু নয়, আপনার মনের ভুল মাত্র। তারপর থেকে তককে তককে রইলেন চন্দ্রকান্ত। একবার যখন সন্দেহের বীজ তার মনে ঢুকেছে তখন তাকে তাড়ানো সহজ নয়। অবশেষে একদিন সবিস্ময়ে তিনি আবিষ্কার করলেন যে হিসেবে কারচুপি করে একটা মোটা অঙ্কের টাকা বেরিয়ে গেছে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে। আর এজন্যে একমাত্র দায়ী তারই ম্যানেজার শক্তি সরকার। ব্যাপারটা টের পাওয়ার সঙ্গে সঙ্গেই মনটা কঠিন হয়ে ওঠে চন্দ্রকান্ত। বিশ্বাসের এমন প্রতিদান! মানুষ এতটা নেমো খারাপ হতে পারে? শক্তিকে ডেকে কৈফিয়ত চাইলেন চন্দ্রকান্ত। বলো এবার কি তোমার কৈফিয়ত? শক্তি এবারেও ব্যাপারটাকে হালকা করে দিতে চেষ্টা করে জবাব দেয়, না না, বোধহয় হিসেবপত্রে কোনো রকম ভুল। কথাটা শেষ করতে পারে না শক্তি, তার আগেই গর্জে ওঠেন চন্দ্রকান্ত। শোনো শক্তি, মাতাল হই কিংবা যাই হই না কেন, এত বড় ব্যবসা প্রতিষ্ঠান যখন চালাচ্ছি তখন মনে করো না যে আমার মগজে বুদ্ধির অভাব ঘটেছে কিংবা রঙিন চোখে আমি ভুল দেখছি। আসলে আমি যা দেখতে পাচ্ছি তাই সঠিক।
কোনো অবস্থাতেই তুমি এবার আমার চোখে ধুলো দিতে পারবে না। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, এবার তাকে সামলানো দায়। তাই শক্তি সরকার এবার অন্য পথ ধরে বলে ওঠে, না না, এ কি বলছেন আপনি? আপনার চোখে ধুলো দেওয়া কি এতই সহজ? হয়তো ঠিকই ধরেছেন আপনি, টাকা পয়সা নিশ্চয়ই বেরিয়ে গেছে। এর জন্যে হয়তো এখানকার স্টাফদের মধ্যেই কেউ দায়ী। ঠিক বলেছ তুমি। এখানকার স্টাফ ছাড়া আর কে দায়ী হতে যাবে? তবে সেই স্টাফ হচ্ছে স্বয়ং তুমি। আমি? একেবারে আকাশ থেকে পড়ার মতো সুরে বলে ওঠে শক্তি সরকার। আমাকে দায়ী করছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি নিজের হাতে এসব করেছো। প্রমাণ আমার হাতেই রয়েছে। বেশ, তো প্রমাণ থাকলে তা দেখান। বজ্র নির্ঘোষে বলে ওঠেন চন্দ্রকান্ত। তোমাকে প্রমাণ দেখাতে যাব কেন? প্রমাণ দেখাবো পুলিশের কাছে। সেই দিনই চন্দ্রকান্ত পুলিশের কাছে তহবিল তছরূপের অভিযোগ আনেন শক্তি সরকারের বিরুদ্ধে এবং পুলিশও গ্রেফতার করে তাকে। শক্তি সরকারকে তাড়িয়েও কিন্তু মনে শান্তি পান না চন্দ্রকান্ত। শক্তি সরকার কেবল তার পুরনো কর্মচারীদেরই অন্যতম ছিল না, সে ছিল তার ব্যবসা প্রতিষ্ঠানের একটি স্তম্ভ। সেই লোককে তাড়িয়ে চন্দ্রকান্তর পক্ষে মনে মনে খুশি না হয়ে ওঠাই স্বাভাবিক। তার ওপর এমনিভাবে একটি একটি করে তার অবলম্বন নিজের কাছ থেকে সরে যাওয়ার মানসিক যন্ত্রণাও তার কম নয়। কিন্তু উপায় নেই, জেনে শুনে ঘরে কালসাপ পুষতে পারেন না তিনি, তাতে ধনে প্রাণে মারা পড়ার সম্ভাবনা। কাছের মানুষগুলো একে একে সরে যাচ্ছে চন্দ্রকান্তর কাছ থেকে। প্রথমে গেল তার প্রথমা স্ত্রী, তারপরে পুত্র প্রবীর, অবশেষে শক্তি সরকার। কাজেই চন্দ্রকান্ত এবার সম্পূর্ণ নির্ভরশীল হয়ে উঠলেন তৃতীয়া স্ত্রী সাবিত্রীর ওপর। সেই এখন তার প্রধান অবলম্বন। তাছাড়া সেই রঙিন তরল পদার্থ তো আছেই, যার তপ্ত চুম্বন পৌর চন্দ্রকান্তকে ভুলিয়ে দেয় সব কিছু। একদিকে সাবিত্রী আর একদিকে মদ, এই দুইয়ের মাঝে চন্দ্রকান্ত তার ব্যবসা পরিচালনা করতে থাকেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। নির্ভর করতে চাওয়া আর নির্ভরশীল হওয়া এক কথা নয়। সাবিত্রী বুঝতে পারে চন্দ্রকান্ত তার ওপর নির্ভর করতে চাইছেন, মানসিক ধৈর্যের জন্যে একটা অবলম্বন খুঁজছেন। কিন্তু তেমন নির্ভরশীল হওয়ার মতো মানসিক জোর সাবিত্রীর কোথায়? একটা অমঙ্গল আশঙ্কায় যে লোক রাত দিন শঙ্কিত হয়ে থাকে, তার পক্ষে অন্যের অবলম্বন হওয়া কতখানি সম্ভব? তাই চন্দ্রকান্তর সাগ্রহে বাড়িয়ে দেওয়া হাতখানি ইচ্ছে থাকলেও যেন ঠিক ধরে রাখতে পারে না সাবিত্রী। চন্দ্রকান্ত কিন্তু এর অন্য ব্যাখ্যা করেন। তার কেবলই মনে হতে থাকে তাদের স্বামী স্ত্রীর বয়সের ব্যবধানই এর কারণ। যুবতী নারী সম্ভবত তার পৌর স্বামীকে নিজের জীবনের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না। মনে মনে দুঃখিত হন চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত একদিন বললেন সাবিত্রীকে, আমি ঠিক করেছি, আমার যা কিছু আছে সব আমি তোমায় লিখে দেব। স্বামীর জন্যে চা তৈরি করতে করতে চোখ না তুলে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে সাবিত্রী, কেন হঠাৎ এসব করতে যাচ্ছ কেন? সামান্য হেসে চন্দ্রকান্ত বললেন, না, হঠাৎ নয়, অনেক দিন থেকেই কথাটা ভাবছিলাম। না না, এসব করতেও যেও না, তাতে অশান্তি বাড়বে। কিসের অশান্তি? বিরক্তি মিশ্রিত বিস্মিত দৃষ্টি চন্দ্রকান্তর চোখে। তোমার উপযুক্ত ছেলে রয়েছে, তাকে বঞ্চিত করে। কথাটা শেষ করতে পারে না সাবিত্রী, তার আগেই তাকে থামিয়ে দিয়ে বলে ওঠেন চন্দ্রকান্ত, ওই অপদার্থটার নাম আমার সামনে উচ্চারণ করো না, ওকে আমি একটি পয়সাও দেব না। অন্যদিকে চন্দ্রকান্তর পরিকল্পনার কথা প্রবীরের কানে উঠতে দেরি হয় না। সে জানতে পারে চন্দ্রকান্ত তার যাবতীয় সম্পত্তি সাবিত্রীর নামে লেখাপড়া করে দেওয়ার জন্য তোড়জোড় করছেন।
খাপ্পা হয়ে ওঠে প্রবীর। একটা কিছু উপায় বের করতে হবে, কিন্তু কোনো উপায় তার মাথায় আসে না। সে বুঝতে পারে মামলা মোকদ্দমা করে কোনো লাভ নেই। এই ধরনের দেওয়ানি মামলা চলবে বছরের পর বছর। এর মধ্যে চন্দ্রকান্ত যদি তার সব সম্পত্তি ওই মেয়ে ছেলেটাকে লিখে পড়ে দেয়, তাহলে প্রবীরের আর কিছুই করার থাকবে না। রাগে, দুঃখে, ভাবনা, চিন্তায় অস্থির হয়ে ওঠে প্রবীর। যে করেই হোক বাধা দিতেই হবে চন্দ্রকান্তকে। কিন্তু কেমন করে বাধা দেবে, সেটাই একটা মস্ত প্রশ্নবোধক চিহ্ন হয়ে তার চোখের সামনে ভাসতে থাকে। কিছুদিন পর জামিনে ছাড়া পেল শক্তি সরকার। এত কাণ্ডের পরেও সে মাঝে মধ্যে আসে চন্দ্রকান্তর কাছে, অনুনয় বিনয় করে তাকে। স্যার, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। জীবনে আর এই ধরনের কাজ আমি করব না। আপনার যে টাকাটা নিয়েছি তা আমি ধীরে ধীরে শোধ করে দেব। প্রথম প্রথম চন্দ্রকান্ত কঠিন হয়ে উঠতেন শক্তির ওপরে। দৃঢ় কণ্ঠে বলতেন, না না, চোরের ক্ষমা নেই আমার কাছে। শক্তি চুপ করে থাকত, নিঃশব্দে হজম করত চন্দ্রকান্তর গালাগাল। মাঝে মাঝে মৃদু কণ্ঠে কেবল বলতো, পাপ করেছি, তার প্রায়শ্চিত্তও করব। সেই সুযোগটুকু দয়া করে আমায় দিন। একদিন চন্দ্রকান্ত অপেক্ষাকৃত নরম সুরে বললেন, এখন আমি আর কি করতে পারি? থানায় তোমার নামে অভিযোগ করেছি, পুলিশ তদন্ত করছে। মামলা প্রমাণ হলে তারা তোমাকে বিচারের জন্য কোর্টে পাঠাবে। এক্ষেত্রে আমার আর নিজের কি করণীয় আছে? আপনি যখন অভিযোগ করেছেন, তখন আপনি ইচ্ছে করলে আমাকে সেই অভিযোগ থেকে মুক্তিও দিতে পারেন। দয়া করুন স্যার, আমাকে জেল থেকে বাঁচান। পুলিশি জেরায় কিন্তু হত্যাকারীর হদিশ পাওয়া গেল না। চন্দ্রকান্তকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। সম্ভবত সাইলেন্সার জাতীয় কোনো যন্ত্র লাগানো ছিল আগ্নেয়াস্ত্রের সঙ্গে, তাই বাড়ির চাকররা কেউ কোনো শব্দ শুনতে পায়নি। জেরার জবাবে সাবিত্রী সেদিন কালীঘাট যাওয়ার কথা স্বীকার করলেও তার মা পারুলবালার সঙ্গে দেখা করার কথা চেপে গিয়েছিল। বোধহয় নিজের পরিচয় গোপন করতে চেয়েছিল সে। প্রবীর পারিবারিক কারণে চন্দ্রকান্তর সঙ্গে তার মন কষাকষির কথা অস্বীকার করেননি। এমনকি তার নতুন মা সাবিত্রীকে সব কিছু লিখে পড়ে দেওয়ার জন্যে তার বাবা যে তোড়ঝোড় করেছিলেন, সে কথাও সে পুলিশকে স্পষ্ট বললে। পুলিশ ছাড়া বাইরের কোনো লোকই জানতে পারেনি মৃত্যুর ঠিক আগে চন্দ্রকান্ত কাকে চিঠি লিখছিলেন এবং সেই চিঠির বিষয়বস্তুই বা কী। এ সম্পর্কে পুলিশ প্রথম মুখ খুললে শক্তি সরকারকে জিজ্ঞাসাবাদ করার সময়। তদন্তকারী অফিসার জিজ্ঞেস করে, চন্দ্রকান্ত বাবু তো আপনার বিরুদ্ধে পুলিশের কাছে একটা অভিযোগ করেছিলেন। মাথা নেড়ে সায় দিয়ে শক্তি সরকার জবাব দেয়, হ্যাঁ স্যার, তবে এর পেছনে কয়েকটা ব্যবসা সংক্রান্ত গোপন কারণ ছিল, যা তার ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থের খাতিরে আমি প্রকাশ করে দিতে পারি না। আচ্ছা, চন্দ্রকান্ত বাবুর এই শেষ চিঠির বিষয়ে কি আপনি জানেন? না, আমি জানবো কেমন করে? আমি তো সেটা দেখিনি। তিনি আপনার উপর থেকে সব অভিযোগ তুলে নিতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই নাকি? বিস্মিত শক্তি সরকারের চোখের কোল বেয়ে ঝরঝর করে নেমে আসে জলের ধারা। ধরা গলায় সে বলতে থাকে, আমি জানতাম এরকম একটা কিছু তিনি করবেন। আমি কি চিঠিখানা একবার দেখতে পারি? অফিসার একটা কাগজের মোড়ক খুলে সেই রক্তমাখা চিঠিখানা দেখায় শক্তি সরকারকে। চিঠিটা দেখে নিয়ে অফিসারের হাতে ফেরত দিয়ে শক্তি সরকার কেবল বললে, আশ্চর্য! কি আশ্চর্য? চিঠিতে একদিকে যেমনি তিনি আমার বিরুদ্ধে সেই তহবিল তছরূপের মামলা থেকে আমাকে রেহাই দিতে চেয়েছেন, তেমনি আমার বিরুদ্ধে আরেকটা গুরুতর অভিযোগও এনেছেন। আমি নাকি জেনে শুনে একটি গণিকা কন্যার সঙ্গে তার বিয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস করুন স্যার, তার এই দ্বিতীয় পক্ষের স্ত্রী
যে গণিকা কন্যা তা আমি মোটেই জানতাম না। এখন বুঝতে পারছি যে ওর পয়সা কড়ি হাতিয়ে নেওয়ার লোভেই সে আমাকে ফাঁকি দিয়েছে। তবে একটা কথা স্যার, নিজের স্ত্রীর সম্পর্কে এ খবর উনি পেলেন কোত্থেকে? যে করে হোক এ সংবাদ তিনি জোগাড় করেছিলেন, তবে বুঝতে পারছি না এ খবর থানার বড়বাবুকে জানিয়ে তার কী লাভ হতো। বোধহয় নিজের স্ত্রীর কাছ থেকে তিনি তার জীবনের আশঙ্কা করেছিলেন। তাহলে কি আপনার ধারণা এই খুনের সঙ্গে ও স্ত্রী জড়িত? মাফ করবেন স্যার, এ সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, প্রবীর বাবু সম্পর্কে আপনার কি ধারণা? আমি কিছু জানি না, তবে তার সঙ্গে যে তার বাবার বনিবনা ছিল না এ কথা তো সে নিজের মুখেই স্বীকার করেছে। এটা এখন জলের মতন পরিষ্কার যে বিষয় সম্পত্তি পয়সা কড়ির ব্যাপারেই চন্দ্রকান্ত বাবু খুন হয়েছে। কাজেই তার স্ত্রী ও ছেলেকে এই মুহূর্তে সন্দেহ না করে পারছি না। আর আপনিও সন্দেহমুক্ত হতেন না যদি না মৃত্যুর পূর্ব মুহূর্তে নিজের হাতে এই চিঠিখানা তিনি লিখে যেতেন। আমাকেও কি আপনার সন্দেহ হয়েছিল? নিশ্চয়ই। আপনার বিরুদ্ধে তিনি মামলা করেছেন, আপনাকে হাজতবাস করিয়েছেন। কাজেই আপনার উপর সন্দেহ করা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তিনি যখন চিঠি লিখে আপনার উপর থেকে সব অভিযোগ প্রত্যাহার করে নিতে প্রস্তুত হচ্ছিলেন, তখন আপনি যে অন্তত তার মৃত্যুর জন্য দায়ী নন এটা ধরেই নেওয়া যেতে পারে। ভাগ্যিস তিনি চিঠিটা লিখে গিয়েছিলেন, নইলে তহবিল তছরূপের মতো আরেকটা মামলায় জড়িয়ে পড়তে হতো আমাকে। চিঠিটা যখন প্রবীরকে দেখানো হলো তখন সে স্পষ্টভাবেই জানালে যে ওই লেখা তার বাবার চন্দ্রকান্তর। এমনকি সাবিত্রীও অস্বীকার করতে পারলে না যে চন্দ্রকান্ত ওই চিঠি লেখেননি। হাতের লেখা যখন আপনার মৃত স্বামীর, তখন আপনার নিজের পরিচয় সম্পর্কে তিনি এই চিঠিতে যা লিখেছেন তাও নিশ্চয়ই আপনি স্বীকার করছেন। জবাব না দিয়ে মাথা নিচু করে থাকে সাবিত্রী। তাহলে আমরা ধরে নিতে পারি যে চন্দ্রকান্তবাবুর পয়সা কড়ির লোভেই তার মতো একজন পৌরকে আপনি বিয়ে করেছিলেন। সহসা মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে ওঠে সাবিত্রী। কাঁদতে কাঁদতে সে বলতে থাকে, না না, আপনারা বিশ্বাস করুন, তেমন কোনো উদ্দেশ্য আমার ছিল না, সত্যিই ছিল না। আমি কেবল কথাটা শেষ না করেই সাবিত্রী কান্নার বেগ সামলাতে না পেরে সেখান থেকে ছুটে চলে যায়। খুনি কে? প্রবীর, সাবিত্রী, শক্তি সরকারের মধ্যে কেউ, নাকি বাইরের কোনো লোক কিংবা চন্দ্রকান্তর ব্যবসা প্রতিষ্ঠানের অন্য কোনো ব্যক্তি অথবা তার বাড়ির চাকর বাকরদের মধ্যে কেউ? তবে খুনি যেই হোক, খুব হুঁশিয়ার লোক সে, কোনো প্রমাণই সে রেখে যায়নি। তদন্তকারী পুলিশ অফিসার অসহায়। আপ্রাণ চেষ্টা করেও সে খুনির হদিশ করতে পারলে না, কিংবা খুনের উদ্দেশ্য সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলে না। তবে এটা স্পষ্ট, খুনের উদ্দেশ্য কোনো কিছু চুরি করা নয়, কারণ বাইরের ঘরের দামি জিনিসপত্র, এমনকি স্টিলের আলমারিটার গায়েও খুনি হাত দেয়নি। তবে কি চন্দ্রকান্ত যাতে তার বিষয় সম্পত্তি সাবিত্রীকে লিখে দিতে না পারেন তারই জন্য এই হত্যা? তাহলে তো দায়ী হতে হয় প্রবীরকে। বাপকে হত্যা করেছে ছেলে, কিংবা প্রবীর কোনো ভাড়াটে লোককে দিয়ে এই কাজ করিয়েছে? অসম্ভব নয়, কিন্তু তেমন প্রমাণ কোথায়? অথবা এমনও হতে পারে সাবিত্রী ষড়যন্ত্র করে অন্য কাউকে দিয়ে এই কাজ করিয়েছে। তার আসল পরিচয় চন্দ্রকান্তর কাছে প্রকাশ হয়ে পড়ায় সে হয়তো আশঙ্কা করেছিল চন্দ্রকান্ত ক্রুদ্ধ হয়ে তাকে সম্পূর্ণ বঞ্চিত করবেন। তাই চন্দ্রকান্তকে সরিয়ে দিয়ে সেই সম্ভাবনাকে বিনষ্ট করা হয়। বংশ পরিচয় তার যাই হোক না কেন, আইন মতে চন্দ্রকান্তর বিধবা বলে কিছু প্রাপ্য তার হবেই। তাই যদি হয়, তাহলে সাবিত্রীর এই আচার আচরণ সবটাই কি কেবল অভিনয়? চিঠিতে চন্দ্রকান্ত যাই লিখে থাকুক না কেন,
শক্তি সরকারকেও কি সন্দেহের বাইরে রাখা চলে? এমনও তো হতে পারে যে চন্দ্রকান্ত যে তাকে নির্দোষ প্রতিপন্ন করে থানার বড়বাবুর কাছে চিঠি লিখেছিলেন, এ কথা না জেনেই কেবল আক্রোশ বশে সে তাকে হত্যা করেছে, কিংবা অন্য কাউকে দিয়ে করিয়েছে। হতে পারে অনেক কিছুই, কিন্তু প্রমাণের অভাবে কোনো সন্দেহই ঢোপে টিকবে না। কাজেই এ ধরনের ঘটনায় পুলিশ যা করে থাকে, তদন্তকারী অফিসারও তাই করবার জন্য প্রস্তুত হচ্ছিল। হত্যাকারী ধরা পড়েনি, কিংবা তাকে শনাক্ত করাও যায়নি। শক্তি সরকার আদালতের কাছে দরখাস্ত করে আবেদন জানালো যে চন্দ্রকান্তর সেই চিঠির পরিপ্রেক্ষিতে তহবিল তছরূপের মামলার ওপর জবনিকা ফেলে তাকে যেন রেহাই দেওয়া হয়। আবেদন যথার্থ। অভিযোগকারী নিজে যেখানে অভিযুক্তকে নির্দোষ বলেছেন, সেখানে অভিযুক্তকে বিচারের জন্য আদালতে পাঠানো সম্পূর্ণ অর্থহীন। চন্দ্রকান্ত নিজের হাতে লিখেছেন সেই চিঠি। লেখা শেষ হওয়ার আগেই নিহত হলেন তিনি। প্রবীর ও সাবিত্রী দুজনেই স্বীকার করেছে যে ওই লেখা চন্দ্রকান্তর নিজের। তবুও কিন্তু পুলিশ সরাসরি তহবিল তছরূপের মামলা খারিজ করে দিতে পারে না। নিয়ম রক্ষার জন্যে চিঠিটা একবার হাতের লেখা বিশেষজ্ঞ কণ্ঠধরের কাছে পাঠাতে মনস্থ করে। বিশেষজ্ঞ কণ্ঠধরের আসল নাম বাণী কণ্ঠধর, কিন্তু পুলিশ ও আইন আদালত মহলে তিনি ওই নামেই বিখ্যাত। চন্দ্রকান্তর বাড়ি থেকে জোগাড় করা হয় তার নিজের হাতে লেখা কিছু কাগজপত্র, এবং সেই কাগজপত্র ও চিঠিটা তারা পাঠিয়ে দেয় বিশেষজ্ঞের কাছে। কাগজ কলমে বিশেষজ্ঞের সম্মতিটুকু পেলেই মামলা খারিজ করতে আর কোনো আপত্তি থাকবে না তাদের। বিশেষজ্ঞের মতামতের জন্যে অপেক্ষা করতে থাকে তদন্তকারী পুলিশ অফিসার, আর আশায় আশায় থাকে শক্তি সরকার। প্রায় মাসখানেক পরে কণ্ঠধরের কাছ থেকে যে রিপোর্ট এলো, তা দেখে তদন্তকারী অফিসারের তো চক্ষু স্থির। বলছেন কি ভদ্রলোক, চন্দ্রকান্ত যখন নিজের রাইটিং প্যাডে থানার বড়বাবুকে চিঠি লিখেছিলেন, ঠিক সেই মুহূর্তে আততায়ীর হাতে তার মৃত্যু ঘটে। তার দেহের রক্তে চিঠিখানার একটা দিক ভিজে গিয়েছিল। প্রবীর, সাবিত্রী, শক্তি সরকার, এমনকি চন্দ্রকান্তর ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকেই বলেছে যে হাতের লেখা স্বয়ং চন্দ্রকান্তর। আর কণ্ঠধর কিনা বলছেন যে ওই লেখা নাকি জাল। চন্দ্রকান্তর হাতের লেখা নকল করে নাকি ওই চিঠি লেখা হয়েছে। তাহলে কি কণ্ঠধরের ভুল হয়েছে? কিন্তু তা কি করে সম্ভব? কণ্ঠধরের মতো ব্যক্তির ভুল হওয়া তো একটা রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তাহলে থানার তদন্তকারী অফিসার তো কোন ছাড়, কণ্ঠধরের খোদ সহকারী কাম শিক্ষানবিশ রজত পর্যন্ত এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। রজত সোজাসুজি জিজ্ঞেস করে বসল কণ্ঠধরকে, আচ্ছা স্যার, লেখা দুটোর মধ্যে এত মিল থাকা সত্ত্বেও আপনি বলছেন যে চিঠিটা জাল? মৃদু কণ্ঠে কণ্ঠধর বলেছিলেন, হ্যাঁ বলছি, ভালো মতো দেখতে পারলে তুমিও এ কথাই বলতে। আচ্ছা স্যার, চন্দ্রকান্তর নিজের লেখা ও সেই রক্তমাখা চিঠি, এই দুটোর মধ্যে কোথায় আপনি গরমিল পেয়েছেন? কোথাও নয়। তাহলে প্রতিটি অক্ষরের মধ্যে মিল রয়েছে? হ্যাঁ, প্রতিটি অক্ষরের চেহারায় মিল রয়েছে। সর্বত্রই মিল এবং কোথাও কোনো গলমিল নেই। এর পরেও আপনি কি করে বলছেন যে চিঠির লেখা জাল? আবার একটু হাসেন কণ্ঠধর, তারপর বললেন, বলছি এই জন্যে যে চেহারার মিল কোনো মিলই নয়। যে জাল করেছে সে খুব বুদ্ধি খাটিয়ে চন্দ্রকান্ত লেখার মতো করে চিঠিখানা লিখেছে। কোথাও এতটুকু ভুলভ্রান্তি ঘটেনি? না, অক্ষরগুলোর চেহারায় কোথাও কোনো ভুল করেনি সে। তাহলে কি দেখে আপনি বলছেন যে চিঠির লেখা জাল? একটু সময় চুপ করে থাকেন কণ্ঠধর, তারপর তার স্বভাব সিদ্ধ মৃদু কণ্ঠে বললেন, মন দিয়ে শোনো, অক্ষরগুলোর চেহারার মিলের কোনো দামই নেই এখানে। দেখতে হবে অক্ষরগুলোর চরিত্রে মিল আছে কিনা। বলতে বলতে
কণ্ঠধর নিজের ফাইল থেকে পরের পৃষ্ঠার ছবিখানা বের করে রজতের সামনে ফেলে দেয়। ছবিখানার ওপর খানিকক্ষণ দৃষ্টি বুলিয়ে নিয়ে অসহায় ভঙ্গিতে রজত কেবল তাকায় কণ্ঠধরের দিকে। মৃদু হেসে কণ্ঠধর বলতে থাকেন, বুঝতে পারলে না তো? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। ছবির 1 নম্বর চিহ্নে স্বরেয় দন্তের স, ল, প, গ, তালিবস্য এই 6টি অক্ষর রয়েছে। এই অক্ষরগুলো ঠিক তেমনই চেহারায় পাওয়া গেছে সেই রক্তমাখা চিঠিখানার মধ্যে। চিঠির যেখানেই এই অক্ষরগুলো রয়েছে সেখানেই তারা ঠিক এই একইভাবে রয়েছে। রজত মাথা নেড়ে সায় দেয়। এবার দেখো, ছবির 2 নম্বর চিহ্নেও সেই স্বরেয় দন্তের স, ল, প, গ, তালিবস্য অক্ষর 6টি রয়েছে। এগুলো পাওয়া গেছে চন্দ্রকান্ত নিজের লেখার মধ্যে। সর্বত্র একইভাবে রয়েছে তারা। এবার বলো তো, এই 1 নম্বর ও 2 নম্বরের মধ্যে চেহারায় কোনো গরমিল দেখতে পাচ্ছ কিনা? না স্যার, কোনো গলমিল নেই, হুবহু এক। হ্যাঁ, ঠিক তাই, চেহারায় তারা এক। এ থেকে সাধারণের এই ধারণাই হবে যে 1 নম্বর ও 2 নম্বরের লেখক একই ব্যক্তি। অক্ষরের চেহারায় লোককে চিনতে সাহায্য করে। চন্দ্রকান্ত স্ত্রী, পুত্র ও কর্মচারীরাও সেই ধারণা বসেই বলেছিল যে ওই রক্তমাখা চিঠির লেখক চন্দ্রকান্ত স্বয়ং। কেবল তাই নয়, যে অবস্থায় ওই চিঠি পাওয়া গেল, অর্থাৎ চিঠি লিখতে লিখতে তিনি আততায়ীর গুলিতে নিহত হলেন এবং তার দেহের রক্তে চিঠিটা ভিজে গেল, এই অবস্থাটাই চন্দ্রকান্ত নিজের লেখা বলে ওই চিঠিটাকে চিহ্নিত করতে অনেকটাই সাহায্য করেছে। কিন্তু সাধারণ মানুষ ভুল করেছে বলে বিশেষজ্ঞ তো ভুল করতে পারে না। তুমি বিশেষজ্ঞ হতে চলেছ, তোমাকে সাবধান হতে হবে। অক্ষরের চেহারায় ভুললে তোমার চলবে না। তোমাকে দেখতে হবে অক্ষরগুলোর চরিত্র। চরিত্র বলতে আপনি কি বোঝাতে চাইছেন স্যার? বোঝাতে চাইছি অক্ষরগুলোর বৈশিষ্ট্য, অর্থাৎ কিভাবে ওগুলো লেখা হয়েছে। মনে রাখবে, 1 নম্বর হচ্ছে রক্তমাখা চিঠির অক্ষর, আর 2 নম্বর হচ্ছে চন্দ্রকান্তর নিজের লেখার অক্ষর। এই 1 নম্বর ও 2 নম্বরকে এনলার্জ করে নিচে লম্বালম্বি সাজানো হয়েছে। খালি চোখে 1 নম্বর ও 2 নম্বরকে একরকম মনে হলেও মাইক্রোস্কোপের নিচে রাখলে এদের আসল চরিত্র, অর্থাৎ লেখার ধরন বোঝা যাবে। কণ্ঠধর চুপ করতেই রজত ঝুঁকে পড়ে লেখাগুলো মনোযোগ দিয়ে দেখতে দেখতে হঠাৎ বলে ওঠে, হ্যাঁ স্যার, এবার যেন এদের তফাৎ একটু একটু বুঝতে পারছি। আচ্ছা, বলো তো কি সেই তফাৎ? সামান্য কেশে গলাটা সাফ করে বলতে থাকে রজত। 1 নম্বরের লেখক, অর্থাৎ রক্তমাখা চিঠির লেখক, স্বরেও লিখেছে সাধারণভাবে, অর্থাৎ আগে গোল্লা করে, পরে আখরি। 2 নম্বরের লেখক চন্দ্রকান্তবাবু নিজে উল্টো দিক থেকে, অর্থাৎ লেজ থেকে 1 টানে স্বরেও লিখতেন। 1 নম্বরের লেখক 1 টানে দন্তস্ব লিখেছে, কিন্তু 2 নম্বরের চন্দ্রকান্তবাবু নিজে মাঝখানে থেমে আঁকড়ি দিতেন। তবে কথাটা শেষ না করে রজত থামতেই কণ্ঠধর বলে ওঠে, ও কি, থামলে কেন? ভালো করে দেখে বলো, ল দুটোর মধ্যে কি তফাৎ? মাইক্রোস্কোপের নিচে অনেকক্ষণ ধরে পরীক্ষা করেও কিছু বুঝতে না পেরে রজত হতাশ চোখে তাকাতেই কণ্ঠধর হেসে বললেন, 1 নম্বরের ল হচ্ছে সাধারণভাবে গোল্লা দিয়ে শুরু, আর 2 নম্বরের শুরু উল্টোভাবে আঁকড়ি দিয়ে। 1 নম্বরের প 1 টানে লেখা, গ মাঝখান থেকে 2 বারে, আর তালিবস্য এর বাঁদিকের গোল্লা ছোট, ডান দিকেরটা বড়। কিন্তু 2 নম্বরের প
মাঝখান থেকে 2 টানে লেখা, গ 1 টানে, আর তালিবস্বয়ের বাগল্লা বড়, ডানটা ছোট। রাইট। লক্ষ্য করে দেখো, অক্ষরের এই বৈশিষ্ট্য সর্বত্রই একই রকম, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোই লেখকের হ্যাবিট অর্থাৎ স্বভাব। রজত লেখাগুলোর ওপর চোখ রেখে হেসে বললে, তবে তো দেখছি 1 নম্বর ও 2 নম্বর সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, ঠিক তাই। তাহলে 1 নম্বরের লেখক 2 নম্বরের অর্থাৎ চন্দ্রকান্তর লেখা হুবহু নকল করেছে? নিশ্চয়ই। কিন্তু নকল করার সময় এই ভুলগুলো করলো কেন? কারণ নকল যে করে সে সর্বদাই লেখার অর্থাৎ অক্ষরগুলোর চেহারার দিকে নজর দেয়। তাছাড়া খালি চোখে লেখার ঢং যেমনভাবে দেখায়, সেও তা সেভাবেই নকল করতে চেষ্টা করে। কিন্তু চেহারায় যে সব নয়, চরিত্র বলেও যে লেখার একটা কিছু আছে তা তো সে জানে না, তাই এই ভুল। তাহলে ওই রক্তমাখা চিঠিখানা চন্দ্রকান্তর নিজের লেখা নয়? নিশ্চয়ই না। কেউ নকল করে রক্ত মাখিয়ে মৃতদেহের কাছে ফেলে রেখেছে। এমনও হতে পারে হত্যাকারী চিঠিটা সঙ্গে করে এনেছিল। তাহলে রক্ত? একটু সময় চিন্তা করেন কণ্ঠধর, তারপর বললেন, হত্যাকারী যে চন্দ্রকান্তকে গুলি করে তার দেহের রক্ত চিঠির গায়ে মাখিয়ে রেখে চলে গেছে এতটা ঠিক ভাবতে পারছি না। তবে এমনও হতে পারে চিঠিটা চন্দ্রকান্তকে দেওয়া হয়েছিল পড়তে। তিনি যখন সেটা পড়ছিলেন তখনই তাকে গুলি করা হয়। কিংবা এমনও হতে পারে চিঠিটা নিয়ে আসার সময় হত্যাকারী ওর গায়ে অন্য কোনো জীবের রক্ত মাখিয়ে এনেছিল। দারুণ বুদ্ধিমান তো লোকটা। হাতের ফাইলটা বন্ধ করতে করতে কণ্ঠধর বললেন, যাজ্ঞে, এইসব চিন্তা তদন্তকারী অফিসারের। এইসব নিয়ে আমাদের জল্পনা কল্পনার প্রয়োজন নেই। আমরা কেবল বলছি যে চিঠিটা চন্দ্রকান্তর নয়, এটা চাল। হাতের লেখার বিশেষজ্ঞের এই অভিমতের পরে হত্যাকারীকে চিহ্নিত করতে বিশেষ বেগ পেতে হয়নি তদন্তকারী অফিসারের। এই চিঠির উদ্দেশ্য তহবিল তছরূপের মামলা থেকে নিজের অব্যাহতি, সেই চেষ্টাই করেছিল শক্তি সরকার। তাছাড়া সাবিত্রীর ওপর প্রতিশোধ নিতে গিয়ে তারা আসল পরিচয়টাও ফাঁস করে দিয়েছিল। এক ঢিলে 2 পাখি। তবে উদ্দেশ্য সফল হয়েছিল শক্তি সরকারের। তার বিরুদ্ধে তহবিল তছরূপের মামলা স্বাভাবিক কারণে খারিজ হয়ে গিয়েছিল, কারণ হত্যার অপরাধে ফাঁসির হুকুমের পরে তো আর তহবিল তছরূপের মামলা চলে না। শুনছিলেন লেখক ধীরেন্দ্রলাল সাহার লেখা রক্তলেখা। গল্প পাঠে জিৎ, বিভিন্ন চরিত্রে জিৎ, পিনাকি, সবিনয়, সুজয় ও জয়শ্রী। গল্পের সূত্রধর জিৎ। পোস্টার ডিজাইন করেছেন বিক্রম। বাংলা স্টোরি স্টুডিও আবারও এমনই কিছু রোমাঞ্চকর এবং গোয়েন্দা গল্প নিয়ে হাজির হবে আপনার কাছে। আপনারা এভাবেই আমাদের সহযোগিতা করবেন। শেষ হলো রক্ত লেখা।